স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আবু সাইদ হত্যায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গ্রহণ, ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে গুলির ম্যাগাজিন বহন নিতান্তই ভুল, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কর্মচাঞ্চল্য ফিরেছে এনবিআরে, বিদায়ী বছরে ৩,৬১,০০০ কোটি টাকার রাজস্ব আদায়। বিদেশি বিনিয়োগের জন্য সেবা কার্যক্রম ডিজিটাল করার তাগিদ সিপিডির, থাকবে প্রায়োরিটি ডেস্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের আবু সাইদ নিহত হওয়ার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মামলার অন্য ৪ আসামি কারাগারে রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে রংপুরে প্রথম শহীদ হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। পুলিশের গুলিতে তিনি নিহত হওয়ার পরই আন্দোলনের মোড় ঘুরে যায়। এক পর্যায়ে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আবু সাইদকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তদন্ত শেষে ২৪ জুন প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। এই প্রতিবেদন সোমবার আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ৩ সদস্যের বেঞ্চ শুনানি শেষে অভিযোগ আমলে নেয়। এ সময় মামলার পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেয় আদালত। আগামী ১০ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। এছাড়া তদন্ত প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে আবু সাইদ হত্যার প্রধান উস্কানিদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। সুপিরিয়র দায় হচ্ছে শেখ হাসিনার, আসাদুজ্জামান খান কামালের, আইজিপির এবং তারপরে পুলিশের রংপুরের যারা ঊর্ধ্বতন কর্তা ছিলেন তাদের ব্যাপারে ঊর্ধ্বতন দায় এখানে এই মামলাতে পাওয়া গিয়েছে। গত বছর ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে প্রকাশ্যে নিহত হয় আবু সাইদ। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিহত রিকশাচালক তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সোমবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৭ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। এ সময় আইভীকে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত করা হয়। আইভীর আইনজীবীরা আদালতকে জানান, গত ২৩ মে উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করা হয়েছে। এ সময় বিচারক বলেন, উচ্চ আদালতে জামিন আবেদন বিবেচনায় থাকায় বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিমান্ড মঞ্জুর করা যাবে না। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভুল করে লাইসেন্সকৃত অস্ত্রের ম্যাগাজিন বহন করেছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। রবিবার সকাল ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে মরক্কোর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় উপদেষ্টার হাত ব্যাগে একটি ম্যাগাজিন ধরা পড়ে। পরে সেটি সরিয়ে ব্যক্তিগত কর্মকর্তার কাছে পাঠিয়ে দেন আসিফ মাহমুদ। উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন পাওয়ার বিষয়টি জনমনে নানা প্রশ্নের খোরাক যোগাচ্ছে। আলোচনা সমালোচনায় উপদেষ্টা নিজেও এই প্রসঙ্গে মতামত জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভার পর সাংবাদিকরা অনেকেই এই প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার মতামত জানতে চান। এরই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসিফ মাহমুদের কাছে অস্ত্র ছিল না, ম্যাগাজিন বহন নিতান্তই তাঁর ভুল। কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগজিন দিয়ে থাকে, একটা খালি ম্যাগজিনটা ওইটা ভুলে ওনার রয়ে গেছিল। ওইটা না বিদেশ যাওয়ার কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন, এরকম এই ভুল, এটা একটা
মানে জাস্ট একটা ভুল। যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। উপদেষ্টা আসিফ বয়স অনুসারে অস্ত্রের লাইসেন্স পেতে পারেন কিনা এমন প্রশ্নের উত্তরে আইন না জানার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে, আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো। বৈঠকে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দেশব্যাপী আয়োজিত অনুষ্ঠানসমূহ নির্বিঘ্নে উদযাপনের ব্যাপারে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসব অনুষ্ঠান ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানিয়েছেন তিনি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। অচলাবস্থা কেটে গিয়ে কর্মচাঞ্চল্য ফিরেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে। ক্ষতি পুষিয়ে নিতে সোমবার সকাল থেকে ব্যস্ত সময় পার করেন কর্মকর্তা কর্মচারীরা। অর্থ বছরের শেষ দিনে এনবিআর চেয়ারম্যান জানান, সোমবার সকাল 10টা পর্যন্ত 3,60,920 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। 2024-25 অর্থ বছরের ঠিক শেষ দিনে এসে প্রাণ ফিরে পেল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড ভবন। কর্মকর্তা কর্মচারী সবাই ব্যস্ত আয় ব্যয়ের হিসেব মেলাতে। এনবিআরের সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত 12 মের পর থেকে আন্দোলন শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। ফলে সরকারের হয়ে রাজস্ব আদায়কারী সংস্থাটিতে এক ধরনের অচলাবস্থা দেখা দেয়। এরপর রোববার দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের মধ্যস্থতায় ও ইতিবাচক আশ্বাসের ভিত্তিতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সোমবার সকাল থেকে কাজে ফেরেন কর্মকর্তা কর্মচারীরা। 5 জন উপদেষ্টার সম্মিলিত এবং ব্যবসায়ী সম্মিলিত আশ্বাসে আসলে সকলে কাজে ফিরেছে, সবাই আছে এবং কি কোনো অনুপস্থিত নাই। এছাড়া আমাদের ফিল্ডেও যেসব অফিসগুলো আছে আল্লাহর মতো সবাই অফিস করতেছে। যথাসময় রাজস্ব আদায় করব, সরকারের জন্য দেশের জন্য কাজ করব। যদি প্রয়োজন হয় অতিরিক্ত 2-3 ঘন্টা আমরা সন্ধ্যার পরে যদি কাজ করতে হয় করবো ইনশাল্লাহ। সংস্থার চেয়ারম্যান জানান, আন্দোলনের ফলে কিছুটা ব্যাঘাত ঘটলেও সদ্য সমাপ্ত অর্থ বছরে রাজস্ব আদায় আগের অর্থ বছরের চেয়ে বাড়বে। আজকে যেগুলো ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট হয়তো আমরা কালকে পাবো। এর বাইরে আমাদের কিছু বিশেষ করে গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে যেটা যেই ট্যাক্স এবং ভ্যাট যেটা বিল থেকে যেটা আদায় হয় সেটার একটু সমন্বয়ের জন্য কিছু সময় লাগে। আমরা আশা করি যে গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে। 1 জুলাই থেকে শুরু হচ্ছে 2025-26 অর্থ বছর। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। ফলে ব্যস্ততা বেড়েছে চট্টগ্রাম বন্দরে। কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচির কারণে শনিবার থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত বন্ধ ছিল শুল্কায়ন কার্যক্রম। ফলে চট্টগ্রাম বন্দরে তৈরি হয় কন্টেইনার জট। আমদানি রপ্তানি প্রক্রিয়ার সাথে জড়িত ব্যবসায়ীদের মধ্যে দেখা দেয় চরম উদ্বেগ উৎকণ্ঠা। বন্দর সংশ্লিষ্টরা জানান, আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন বন্ধ থাকায় রপ্তানি পণ্যের শিপমেন্ট করা যায়নি। C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা জানান, চট্টগ্রাম বন্দরে 3,500-এর বেশি কর্মচারী কাজ করে। ফলে দ্রুত সময়ের মধ্যে বন্দর থেকে পণ্যের ডেলিভারি করা যাবে। বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রায়োরিটি সেক্টর ডেস্ক গঠন এবং সেবা কার্যক্রম ডিজিটাল করার আহ্বান জানিয়েছে সিপিডি। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শ তাদের। সোমবার রাজধানীতে নবায়নযোগ্য জ্বালানি খাত বিষয়ক সংলাপে সিপিডি আরও জানায়, বিগত সরকারের সময়কার 37টি জ্বালানি চুক্তি বাতিল না করে পর্যালোচনা করা উচিত। সোমবার রাজধানীর একটি হোটেলে নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনা বিনিয়োগের চ্যালেঞ্জ নিয়ে করণীয় শীর্ষক সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC চেয়ারম্যান জানান, সারা বিশ্বের মতো বাংলাদেশও জ্বালানিতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে চায়। এজন্য বিনিয়োগ বাধা দূর করা প্রয়োজন। অন্তর্বর্তী সরকার যে LOI-গুলি বাতিল করেছে, তারা প্রস্তাব করেছেন এগুলি রিভিউ করার জন্য। এর মধ্যে যুক্তি রয়েছে এবং এখানে উল্লেখ করা হয়েছে যে ইতিমধ্যে এই ইনভেস্টররা অনেকে $300 মিলিয়ন মতো ইনভেস্ট করেছে। এ সময় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, বিদেশি বিনিয়োগ আকর্ষণে আস্থার পরিবেশ ফিরিয়ে আনার জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর জোর দেওয়া হচ্ছে। আমাদেরকে দেখতে হবে কিভাবে আমরা আমাদের প্রসেসগুলোকে এমনভাবে শক্তভাবে তৈরি করতে পারি যাতে কখনো কোনো চ্যালেঞ্জ না আসে, এটা ট্রান্সপারেন্সি নিয়ে, সেটি আমাদের টার্গেট হবে। সংলাপে সিপিডি জানায়, বিগত সরকারের আমলে করা বিদ্যুৎ ও জ্বালানি খাতে 37টি চুক্তি ঢালাওভাবে বাতিল না করে পর্যালোচনায় বিশেষ কমিটি গঠন করা উচিত। চুক্তিগুলো বাতিল করলে বিদেশি অন্য সব বিনিয়োগকারীর কাছে বাংলাদেশ নিয়ে ভুল বার্তা যাবে।
আমরা মনে করি এই 37টি এলওআই এর ব্যাপারে একটি রিভিউ কমিটি করে সহানুভূতির সাথে যেগুলোকে নেওয়া যায় দ্রুত নেওয়া, যেগুলোর বোর্ড পরিবর্তন দরকার সেগুলোকে বোর্ড পরিবর্তনের জন্য সাজেশন দেওয়া। এছাড়া বিনিয়োগকারীদের সুরক্ষায় জোর দেয়া, টেন্ডার পদ্ধতি স্বচ্ছ করা এবং আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনার পরামর্শ দেন তিনি। এই যে ম্যানুয়াল সিস্টেম এখনো পারসিস্ট করছে, এটা দিয়ে আসলে আমাদের ফরেন ইনভেস্টরদেরকে আমরা অ্যাটাক করতে পারবো না। যারা এখানে বিনিয়োগ করেন তারা তাদের ট্র্যাক করতে পারে না তাদের ইনভেস্টমেন্ট প্রপোজালগুলো কোন অবস্থায় রয়েছে। এগুলো যদি বান্ডল করে একটা জায়গা থেকে এই প্রপোজালগুলো পাওয়া যেত সেটা তাদের জন্য সুবিধা হতো। সংলাপে চাইনিজ ইনভেস্টর্স ইন বাংলাদেশের সভাপতি হাং কুং জানান, নবায়নযোগ্য জ্বালানিতে এশিয়ার প্রায় 55% বিনিয়োগই চীনের। বাংলাদেশেও তাদের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় তারা কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রায় 15 মিনিটের এই কথোপকথন ছিল আন্তরিক, বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক, যা দুই দেশের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন। অপরদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, ডক্টর ইউনূসের সাথে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা নিয়ে কথা বলেছেন রুবিও। এছাড়া ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দুইজন। নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চীন মুখিয়ে আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিএনপি প্রতিনিধিদের চীন সফরে রাখাইন রাজ্যের নাগরিকদের নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবাসনের বিষয়ে চীন আরও কার্যকর ভূমিকা রাখবে। বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সম্প্রতি 5 দিনের চীন সফর করে দেশে ফিরেছে। প্রতিনিধি দলের চীন সফর নিয়ে দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই সফরে এক চীন নীতির প্রতি বিএনপির দলীয় দৃঢ় অবস্থানের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো উন্নততর ঘনিষ্ঠতা সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন, তিস্তা প্রকল্প এবং রাজনৈতিক পর্যায়ে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনের বিষয়ে চীন আরও কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে। অনেকগুলো কাজই আছে যেগুলো ইতিমধ্যে হয়েছে, আর যদি তার কোনো কাজ থাকে আমরা সরকার এবং বাংলাদেশ মনে করে যে সেই কাজগুলো বাংলাদেশের জন্য ইতিবাচক হবে, তাহলে নিঃসন্দেহে সেটা বিবেচনা করা হবে। আগ্রহের সঙ্গে এবং ঐকান্তিকতার সঙ্গে তারা এই বিষয়টির উপর কাজ করছেন। মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপেক্টেশনটা হওয়ার জন্য। ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি, তখন সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব বলে আমরা বলছি। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে চীনের মনোভাব ইতিবাচক। চীন আশা প্রকাশ করার তো প্রয়োজন পড়ে না। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরো গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। থ্যাংক ইউ। চীন সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশটিতে সফরের আমন্ত্রণ জানিয়েছে বলেও জানান তিনি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 6তলা ভবনের ছাদ থেকে পড়া মাদ্রাসা ছাত্রী ফারিয়া আক্তার মিমের অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ছাদ থেকে পড়ার ঘটনা তদন্ত করছে পুলিশ। রোববার বিকেলে মিজমিজি নতুন মহল্লা এলাকার জামিয়া মাদানিয়া হাদিউল উম্মাহ মহিলা মাদ্রাসার 6 তলার ছাদ থেকে পড়ে যায় ফারিয়া আক্তার মিম। পরে মাদ্রাসার শিক্ষক ও নিরাপত্তা প্রহরীরা তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসে। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছে 14 বছরের মিম। মাদ্রাসার নিরাপত্তা প্রহরী জানান, ছাদ থেকে পড়ে যাওয়ার শব্দ শুনে 2 ভবনের মাঝ থেকে কিশোরীকে উদ্ধার করা হয়, কিন্তু কিভাবে ছাদ থেকে নিচে পড়ে গেল তা বলতে পারছে না কেউই। আমি অবস্থানে দৌড়ে নেমে নিচে যা পর ছাত্রীরা উদ্ধার করে মেডিকেল গেছে। কি উপরতে পড়ছে, অনেক পলান লেগে পড়ছে না, হ্যাঁ বলতে পারছি আমি কিছু নেই। ভবনের ছাদের উঁচু দেয়াল ও লোহার রেলিং থাকার পরও কিভাবে ওই ছাত্রী ছাদ থেকে নিচে পড়ে গেল, বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে কাপড় চোপড় পরায়া মাদ্রাসার এই বাবুর্চি
আর একটা লগে হুজুর, এরা এখান থেকে তারে বের করা তো সিএনজিদা হাসপাতাল নিয়ে গেছে। যে মুরব্বী দেখছে, দেখে চিৎকার বাক্কা দিয়েছে, এই জায়গাটা মানুষ পড়ছে সারি ইয়ার থেকে উপরের থেকে। রিক্সাওয়ালা যাও দে যখন দুপুরে পড়ছে তখন হে আমার মাথা জাগাইয়া মনে করেন দেখছে। মাদ্রাসার কর্তৃপক্ষ জানিয়েছে ফারিয়া সুস্থ হয়ে ফিরলে প্রকৃত ঘটনা জানা সম্ভব। বড় ম্যাডাম বলছে যে মেয়েরা দুপুরের পরে মন খারাপ ছিল, দেখছে, তারপরে বড় ম্যাডামের কাছে শোয়াই ছিল মেয়েটারে, বলছে যে রেস্টের সময়টা আমার কাছে থাকো। 5:45টার দিকে ম্যাডামের যখন উঠে বাথরুমে গেছে তখন আপনার ওই মেয়েটা উঠে গেছে। বিষয়টি তদন্তে কাজ করছে পুলিশ। সিসি ফুটেজ ওখান থেকে আমরা নিয়েছি, আমরা পর্যবেক্ষণ করতেছি। পর্যন্ত এই সংক্রান্তে কেউ অভিযোগ থানায় আসেনি, যেহেতু তার ভিকটিমের মা আত্মীয় স্বজন এখনো হসপিটালে, তারা চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় এখনো কেউ থানায় আসেনি। এ বিষয়ে এখনো কোনো মামলা করেনি শিশুটির পরিবার। দীপ্ত, বার্তা কক্ষ। কুমিল্লায় আলোচিত ধর্ষণের ঘটনায় পর্নোগ্রাফি আইনে গ্রেপ্তার 4 যুবকের 7 দিনের রিমান্ড আবেদন করেছে মুরাদনগর থানা পুলিশ। সোমবার দুপুরে এই আবেদন জানানো হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান জানিয়েছেন, আগামীকাল গ্রেপ্তারকৃতদের আদালতে নেওয়া হবে। গত 26 জুন কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এই ঘটনায় পর্নোগ্রাফি আইনে 6 জনের বিরুদ্ধে মামলা হয়। ঘটনার মূল হোতাসহ 4 আসামিকে গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো অনিক, সুমন, রমজান ও বাবু। রবিবার সন্ধ্যায় অভিযুক্ত 4 যুবককে আদালতে নেওয়া হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ধর্ষণ মামলার মূল আসামি ফজর হাসপাতালে চিকিৎসাধীন। গাজীপুরের কোনাবাড়িতে গ্রিনল্যান্ড কারখানায় হৃদয় নামে এক শ্রমিককে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার রাতে নিহতের বড় ভাই লিটন মিয়া কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা করেন। পরে এই ঘটনায় হাসান মাহমুদ মিঠুন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে কারখানার ভেতরে চুরির অপবাদ দিয়ে হৃদয় নামের ওই শ্রমিককে হাত পা বেঁধে বেধড়ক মারপিট করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হৃদয় টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার সুক্তার বাইদ গ্রামের আবুল কালামের ছেলে। বরগুনায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে ভুয়া চিকিৎসক বিধান রঞ্জনের বিরুদ্ধে। নিহত 13 বছরের শিশু বাইজিদের স্বজনরা জানান, গত 29 জুন প্রচণ্ড জ্বর নিয়ে বাইজিদকে স্থানীয় চিকিৎসক বিধান রঞ্জনের কাছে নিয়ে যান তার বাবা। ডাক্তার বিধান কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ব্যবস্থাপত্র লিখে দেন। সেই অনুযায়ী ওষুধ খাওয়ার পর রাত 1টায় বাইজিদের মৃত্যু হয়। এ ব্যাপারে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার জানান, কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া ওষুধ দেয়া নিঃসন্দেহে অপচিকিৎসা। গত 28 জুন ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিধান রঞ্জনকে জরিমানা করেন। একই সাথে তাকে চেম্বার না করার নির্দেশ দেন। করোনা পরীক্ষার ব্যবস্থা নেই 250 শয্যা বিশিষ্ট হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে। উপসর্গ নিয়ে রোগী ভর্তি হলেও মিলছে না সেবা। সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। হবিগঞ্জ 250 শয্যার এই হাসপাতাল থেকে প্রায় প্রতিদিন ফিরে যাচ্ছেন করোনা উপসর্গ নিয়ে আসা রোগী। কারণ বিশাল এই হাসপাতালে পিসিআর ল্যাব এবং পরীক্ষার কিট নেই। রোগীরা বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হলেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। অনেকেই ছুটছেন সিলেট ও ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে। করোনা প্রতিরোধে কার্যকর কি ব্যবস্থা নেবে, এখানে কোনো ধরনের যন্ত্রপাতি নাই, বিভিন্ন সমস্যায় জর্জরিত এই হাসপাতাল। করোনার টেস্টের জন্য যে পিসিআর যন্ত্রটা নাই, আরো আনুষঙ্গিক যে যন্ত্রপাতি লাগে ওগুলো অনেকটা নাই, এবং যেগুলো আছে এগুলো পকিজু। গত বছর হাসপাতালে একটি করোনা কর্নার করা হলেও বর্তমানে তা সাধারণ রোগীর দখলে। আমরা কিভাবে বুঝতে পারবো এখানে করোনা না অন্য কিছু? তার কারণ আমাদের সিলেট বা ঢাকা যাওয়া লাগে। কি রোগটা যে আমরা তো পরীক্ষা না হলে আমরা রোগটা বুঝতে পারি। এখানে আইলে তারা ফিরতে গেলা ঢাকা যাওগা সিলেট যাওগা। ইনফেকশন বলতে আমরা তার কিছু বুঝি না। করোনার মেশিনটা হইলে আমরা বুঝতাম কি করোনার ইনফেকশন না আমরা শ্বাসকষ্ট কিসের থেকে আসলো। অক্সিজেন ছাড়া সকল প্রকার সরঞ্জাম ঘাটতির কথা জানিয়ে সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। সারা দেশে আবার একটা কোভিডের প্রকোপ দেখা দিয়েছে
ইতিমধ্যে আমাদের সিলেট বিভাগেও পরশু পর্যন্ত যতটুকু জানি 5 জন রোগী ডায়াগনোসিস হয়েছে এবং একটা মৃত্যু আছে আমাদের। তো আমাদের হবিগঞ্জে আসলে আমাদের বর্তমান হাসপাতালে আমরা আমাদের র্যাপিড অ্যান্টিজেন কিট ওটার স্বল্পতা আছে। জনগণের প্রতি আমাদের আহ্বান, আপনারা আতঙ্কিত হবেন না। সাধারণ স্বাস্থ্যবিধি যেগুলো আমরা কোভিডের সময় মেনে চলেছি এই নিয়মগুলো আপনারা মেনে চলবেন। যেমন যেখানে ভিড় আছে ওই সমস্ত ভিড় এড়িয়ে চলা, বাইরে থেকে গেলে হাত ধোয়ার ব্যবস্থা করা বা মাস্ক পরিধান করা। চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি কমাতে সব ধরনের ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের। দীপ্ত, বার্তা কক্ষ। মালয়েশিয়ায় আটক 36 বাংলাদেশি আইএসের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন দেশটির পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় মালয়েশিয়ার সংবাদ মাধ্যম নিউ স্ট্রেট টাইমস। প্রতিবেদনে বলা হয়, আইএসের উগ্রপন্থী মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে ওই বাংলাদেশিরা চরমপন্থী কর্মকাণ্ডে যুক্ত ছিল। তাদের সিকিউরিটি অফেন্সেস অ্যাক্ট 2012 অনুযায়ী আটক করা হয়েছে। খালিদ ইসমাইল আরও জানান, আটককৃতদের মধ্যে কয়েকজনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, বাকিদের এখনও পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং তদন্ত চলছে। ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে ইরানের নিহতের সংখ্যা বেড়ে 935 জনে দাঁড়িয়েছে। সোমবার এক বিবৃতিতে দেশটির বিচার বিভাগের মুখপাত্র আসগার জাহাঙ্গীর এই তথ্য জানান। নিহতদের মধ্যে 38 জন শিশু এবং 132 জন নারী রয়েছেন। রাজধানী তেহরানের এভিন কারাগারও নিহতের সংখ্যা বেড়ে 71 থেকে 79 জনে উন্নীত হয়েছে। খেলার খবর শেষ হলো বাফুফের নেক্সট গ্লোবাল স্টার 14 দেশের 52 ফুটবলারের ট্রায়াল। এবার অপেক্ষা ফলাফলের। ঢাকা স্টেডিয়ামে ম্যাচ খেলতে পারা সৌভাগ্য বলে মনে করেন ফুটবলাররা। জাতীয় কিংবা বয়সভিত্তিক দল যেখানে সুযোগ হোক দেশের জন্য উজাড় করে দেওয়ার কথা জানিয়েছেন তারা। স্বপ্ন বাংলাদেশের জার্সিটা নিজ গায়ে জড়ানো, তার আগে পাশ করতে হবে পরীক্ষায়। সে লক্ষ্যে 14 দেশ থেকে আসা 52 জন ফুটবলার বয়সভিত্তিক দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেন বাফুফে আয়োজিত নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালে। নতুন তারকাদের এক পলক দেখা তাদের উৎসাহ যোগাতে ঢাকা স্টেডিয়ামে হাজির ছিলেন দর্শকরাও। মাঠের লড়াইও দর্শকদের আনন্দ দিতে কমতি রাখেনি অনূর্ধ্ব 19 দলে গ্লোবাল স্টাররা। 1 ঘন্টার ম্যাচে 2 গোল করে প্রথমার্ধে এগিয়ে যায় লাল দল। বিরতির পর অবশ্য সবুজ দল শোধ করে 2 গোল, তাতে 2-2 সমতায় শেষ হয় ম্যাচ। অনূর্ধ্ব 23 দলে ফুটবলাররাও কম ছিলেন না। গোল আদায় করতে না পারলেও আক্রমণ পাল্টা আক্রমণে জমিয়ে তোলে ঢাকা স্টেডিয়ামের গ্যালারি। দর্শকদের মুহুর্মুহুর হাততালিতে ধ্বনিত হচ্ছিল তাদের নাম। I was quite a bit nervous, but as the game grew on, I gained a bit more confidence and I was able to play my game. The field is perfect. Like, I love this field. We were able to move the ball as a team. We played well as a team today, so I was able to like dribble. It's a good pitch to dribble on. My goal since young is to play for the national team, so if I don't get selected, there's always the next year, there's always the year after. Feeling good, feeling nervous and proud that we love fans. Fans are totally support us and the media are doing really good for us, so let's see what gonna do for Bangladesh and what Bangladesh can do for us. Good experience. Today I don't think I played my best, but the whole 3 days it was a good program. And hopefully more things like this happens in the future. দেশের ফুটবলের স্বপ্নবাজ বিদেশি ফুটবলারদের এই মিলন মেলাকে নিয়মিত করার কথা জানান আয়োজকরা। বিএফএ অনেক সাপোর্ট দিছে, আই এম ভেরি থ্যাঙ্কফুল যে এই বাচ্চাদেরকে টাইম দিছে, চান্স দিছে। সো আমি আশা করি যে এরকম মুভমেন্ট থাকবে। যেভাবে আমরা ফ্যান্স এঙ্গেজমেন্ট দেখলাম, যেভাবে বাফুফে ম্যানেজমেন্ট সুন্দর করে করলো, আমরা একজন থেকে শিখতে পারি। আশা করি সবসময় আমরা শিখতে থাকবো আর ডেভেলপ হবো। এই কান্ট্রিটা একটা ওয়েস্টার্ন কান্ট্রির মতন ডেভেলপমেন্ট হয়, আর একসময় ওয়েস্টার্ন কান্ট্রিদের সাথে আমরা টক্কর দিয়ে আমরা খেলতে পারবো, এটাই আমার আশা। তবে কাজ শেষ হয় না এখন আমাদের। প্রীতি ম্যাচ শেষে অংশ নেওয়া ফুটবলারদের সার্টিফিকেট প্রদান করে বাফুফে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। আবু সাইদ হত্যায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গ্রহণ, 26 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে গুলির ম্যাগাজিন বহন নিতান্তই ভুল, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কর্মচাঞ্চল্য ফিরেছে এনবিআরে, বিদায়ী বছরে 3,61,000 কোটি টাকার রাজস্ব আদায়। বিদেশি বিনিয়োগের জন্য সেবা কার্যক্রম ডিজিটাল করার তাগিদ সিপিডির, থাকবে প্রায়োরিটি ডেস্ক। এই ছিল এখনকার মতো। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।